আমার এক পরিচিত ভদ্রলোক ওনার সুযোগ্যা কন্যার জন্য পাত্র খুঁজছিলেন। প্রায় বছর তিনেক আগে উনি আমাকে প্রায় দিন ফোন করে বলতেন, রাজদা আপনার তো অনেক পরিচিত, আপনি আমাকে একটা পাত্র খুঁজে দিন। আমি সেই মোতাবেক আমার এক গুরু ভাইয়ের জন্য ওনার কন্যার আলাপ দিই। সেই গুরু ভাইটি সস্ত্রীন ব্রতধারী, একটা স্কুলের টিচার, বাড়িতে মা, তার ছোট ভাই আছে, ছিমছাম গোছানো পরিবার। তো সেই আলাপটি ওনার খুব পছন্দ হয়েছিল। উনি ব্যক্তিগতভাবে ওই এলাকার আশেপাশে অনেক মানুষ দিয়ে খোঁজখবর করেছেন, সবাই এক বাক্যে বলেছে, না ছেলেটি খুব ভালো, সবার সাথে সদ্ভাব আছে, কোনো নেশা টেশা করে না, আমরা যতটুকু জানি তার স্বভাব চরিত্র খুবই ভালো। কিন্তু উনি যখন জানলেন যে ছেলেটি সস্ত্রীণ ব্রতধারী এবং মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খায় না, উনি সাথে সাথে সেটা রিজেক্ট করে দিলেন। আমাকে ফোন করে বললেন যে দাদা, সব ঠিক আছে, কিন্তু নিরামিষ খায় এমন ছেলের কাছে আমি বিয়ে দিতে পারবো না। আমি অনেক অনেক করে বললাম, দেখুন আপনার মেয়ে বিয়ের পর মাছ মাংস খেতে পারবে, আমি ছেলের সাথে কথা বলেছি, সে নিজে নিরামিষ খায়, কিন্তু আপনার মেয়েকে সে মাছ মাংস খাওয়াবে, কোনো অসুবিধা নেই। কোনোদিন যদি আপনার মেয়ের নিজে থেকে ইচ্ছে হয় যে সে তার স্বামীর অনুগামিনী হবে, নিরামিষী হবে, সেটা তার নিজের ইচ্ছাতে হবে, তাকে জোর করা হবে না। কিন্তু তারপর উনি রাজি হলেন না। বলছেন, না দাদা, সেটা কি হয় নাকি? আমরা জামাই নিমন্ত্রণ করবো, আমাদের বাড়িতে মাছ মাংস এগুলি না খাওয়াতে পারলে আমাদের সমাজ কী বলবে, আত্মীয় স্বজনরা আসবে, তাদের বাড়িতে জামাইকে নিমন্ত্রণ করবে, তো জামাই যদি মাছ মাংস না খায় তাহলে কীভাবে হবে? তাই উনি শুধু একটা কারণে সে আলাপটি রিজেক্ট করে দিলেন। প্রায় 7-8 মাস পরে ওনার মেয়ের বিয়ে ঠিক হলো, আমাকে নিমন্ত্রণ করলেন, আমি গিয়েছিলাম। পাত্র পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এবং বিশাল বাড়ি, প্রায় 6-7 বছর চাকরি হয়েছে, কিন্তু তার বাড়ি ঘর, তার গাড়ি, তার কালসন থেকে অঢেল টাকার মালিক। এবং ওই ছেলেটিও আমার কিছুটা পরিচিত। তখনই জানতাম যে সে কিছুটা মদ্যপানে আসক্ত। তো উনি যখন আমাকে নিমন্ত্রণ করতে আসলেন, তো আমি বললাম, খুব ভালো, আপনি খোঁজখবর নিয়েছেন? তো বলছেন, খোঁজখবর নিয়েছি। বললাম, আমি যতটুকু জানি সে মাঝে মাঝে মটটত খায়, বন্ধুর সাথে পার্টি টার্টি করে। কোথাও আজকাল ছেলেরা তো এসব খায়, এটাকে আর নতুন কি? এসব দেখলে, এত কিছু দেখলে পারা যাবে না। আমি বললাম, সে মাত্র 6-7 বছর চাকরি করে বিশাল বাড়ি বানিয়েছে, এত বিশাল গাড়ি, নিশ্চয় ঘোষ টোষ খায়, আপনি খোঁজ খবর করেছেন কি? তো উনি হাসছেন। মানে ঘোষ খাওয়াটা ওনার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার, যে ছেলে ঘোষ খাওয়া, ওটার সম্পত্তি বানিয়েছে, সেটা তো ছেলের কৃতিত্ব। যাক, আমি এড়িয়ে গেছি। তো পরশু দিন উনি আসলেন, এসে আমার কাছে হাওয়া করে কান্নাকাটি করছেন। কেন? যে ওনার মেয়ের একটা বাচ্চা হলো, সেই বাচ্চা হওয়ার 6-7 মাস পর থেকেই সেই ছেলে প্রত্যেকদিন মদ খেয়ে আসছে, সাধারণ সাধারণ কথায় বউয়ের উপর হাত তুলছে, তার বাপের বাড়ি তুলে গালিগালাজ দিচ্ছে, শাশুড়ি অত্যাচার করছে ওনার কথা অনুযায়ী। এখন মেয়েটা সহ্য করতে পারছে না, এবং দুর্ভাগ্যক্রমে মেয়েটা জানতে পারলো যে সেই ছেলেটা আগে থেকে আরেকটা মহিলার সাথে সম্পর্ক ছিল, বিবাহিত মহিলা না বিধবা মহিলা, ওই মহিলার সাথে সে এখনও সম্পর্ক রাখে। তো এইসব জানার পর তুমুল ঝোট ঝামেলা, লাস্ট মতো উকিল কোর্ট জড়ালো, এখন মেয়েটি চলে এসছে। ভদ্রলোক পরশুদিনে আমার কাছে এসে কান্নাকাটি করছেন যে দাদা, আমি যদি আপনার কথা মতো ওই ছেলেটিকে বিয়ে দিতাম, তাহলে আজকে হয়তো আমার এই দুর্দিন দেখতে হতো না। আমি আর কিছু বলার নেই, ওনাকে সান্ত্বনা দিলাম, আমি আর পুরনো কথা তুলিনি। তো কথা হলো, আমরা আমাদের বোকামির জন্য আমাদের সন্তানদের ভবিষ্যৎটা ধ্বংসের দিকে ঠেলে দিই। একটা ছেলে সব কিছু ভালো, শুধু সে নিরামিষাসী বলে, এবং সে বিয়ের পর আমার আত্মীয় স্বজনের বাড়িতে খেতে গেলে তারা মাছ মাংস খাওয়াতে পারবে না বলে আমি ওই ছেলেটিকে আমার মেয়ের জামাই বানাইনি। আমার চিন্তাধারায় কতটা বোকামি, আমি কতটা, মানে কি বলবো, গাধার মতো বুদ্ধি নিয়ে আমি চলি। অথচ আরেকটি ছেলে, আমি জানতে পারছি উনি জানতেন যে ছেলেটি মদ্যপান করে,
এবং উনি সেটাকে মেনে নিয়েছেন যে আজকাল ছেলেরা তো মদ্যপান করেই। যে ছেলে অল্প বয়সে অঢেল টাকার মালিক হয়ে যায়, ঘুষ খায়, সেই ছেলে দুর্নীতিতে জড়াবে, নানা অবৈধ সম্পর্কে জড়াবে, সেটাতে অস্বাভাবিকতার কিছু নেই। উনি সেটা ভাবতেই পারেননি। বিশাল বাড়ি দেখে, গাড়ি দেখে, আর ছেলে মাছ মাংস খায়, তার জন্য সব মেনে নিয়েছেন। এই তো হলো আমাদের বুদ্ধি। আর এই বুদ্ধি নিয়ে আমরা সংসারে চলছি। আর এই চলার কি যখন গর্তেতে পড়ছি তখন কান্নাকাটি করছি। কালকে এক বাড়িতে গেলাম, এই যেখানে বাড়িটি তার আশেপাশে অধিকাংশ ছেলে মদ্যপান করে এবং ড্রাগ এডিকশন সাংঘাতিক। ওইদিকে ওনার বাড়িতে গেলাম, ওনার বাড়িতে ছোটো ছোটো ছেলে আছে, 15 বছর 16 বছর কয়েকটা ছেলে আছে। বললাম যে দেখুন, পরিবেশটা তো ভালো না, আপনি যতক্ষণ বাড়িতে আছেন বা আপনার ছেলে যতক্ষণ আপনার ছত্র ছায়া আছে ততক্ষণ ভালো আছে, যখন একটু বড় হবে সে সমাজে মিশবে, স্কুলে কলেজে যাবে, এই যে পাড়া যে আশেপাশে ছেলেগুলি ড্রাগস নেয়, মদ খায়, তাদের সাথে মিশবে। সে 10টা ছেলের সাথে মিশলে যখন দেখবো যে আমার 10টা বন্ধুই মদ খায়, তাহলে সে ভাবে যে মদ খাওয়াটাই স্বাভাবিক, মদ না খেলে আমি তাদের সাথে কী হবে, সে স্বাভাবিক মদ খাওয়া শিখবে, তারপর ড্রাগ খাওয়া শিখবে। সমাজে এই আপনার ছেলেকে মেয়েকে ধ্বংস করার জন্য অশুভ শক্তি উৎপেতে আছে। যারা ড্রাগ ব্যবসায়ী, ড্রাগ মাফিয়া, তারা কিন্তু এই ধরনের ছক করে প্ল্যান ওয়াইজ সমাজে এরকম ফাঁদ পেতে রেখেছে আপনার ছেলেটাকে ড্রাগ এডিক্ট করার জন্য, আপনার ছেলেটাকে মাদকাসক্ত করার জন্য তারা ছক ফেলে রেখে, জাল ফেলে রেখে দিয়েছে। তো আমরা এসেছি এই কারণে যে আপনার ছেলেটাকে মেয়েটাকে শ্রী শ্রী ঠাকুরের চরণে সমর্পিত করে দিন, সৎসঙ্গের সাথে যুক্ত করুন। এই দেখুন আমার সাথে এতগুলো ছেলে এসেছে, কেউ মদ্যপান করে না, তাদের সাথে মিশবে, সৎসঙ্গে যাবে, ঠাকুরের কথা শুনবে, জীবনে বড় হবে, অন্তত সমাজের এই অশুভ শক্তি থেকে সে রক্ষা পাবে। এত কিছু বলার পর উনি সব বুঝছেন। যে আপনার যদি কোনো আমার কথাটি যে অযৌক্তিক মনে হয় বা ভুল বলছি কোনো, আপনি আমাকে বলুন। উনি বলছেন না দাদা, সব ঠিক বলছেন, সব সব আপনার কথা সব ঠিক, কিন্তু দীক্ষা নেওয়াবেন না। দুটো ছেলে রাজি হয়েছিল, উনি চোখের ইশারায় ছেলেগুলোকে সরিয়ে দিলেন। এই হলো আমাদের বুদ্ধি। আমরা এতটাই মূর্খ, আমাদের এতটাই বোকা যে ধ্বংস চোখের সামনে দেখেও আমরা চোখ বুজে থাকি। আমরা জেনে বুঝে ধ্বংসের মধ্যে যেতে চাইছি, তো আমাদের ঈশ্বর কীভাবে রক্ষা করবে? ঈশ্বর তো চান আমরা যাতে মঙ্গলে কুলে থাকি, আমরা যাতে ভালো থাকি। উনি তো, ঈশ্বর তো শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে আমার সামনে আসবেন না, তিনি তার দূতকে পাঠাবেন। যখন সরকারি দপ্তর থেকে আমার বাড়িতে অফিস যায়, ওই দপ্তরের বড় অফিসার চিঠিটা নিয়ে আমার কাছে যায় না, পোস্টম্যানের মাধ্যমে পাঠায়, কেরানির মাধ্যমে পাঠায়। তেমন ঈশ্বর, তিনি নিজে কখনো আসবেন না, তিনি কারো না কারো মাধ্যমে আপনাকে বাঁচার কথা শোনাবেন, আপনার হাত ধরতে আসবেন। আপনি যদি না ধরেন, আপনি যদি ঈশ্বরের কথা শুনেও পেছন ফিরে থাকেন, তাহলে কেউ রক্ষা করতে পারবে না। আজকে এতগুলি ছেলে মেয়ে, যখন আমি বিভিন্ন এলাকায় যাই, ড্রাগ এডিক্ট দেখি, মদের নেশা আসক্ত ছেলেদের দেখি, অথচ তাদের মা বাবা এই ছেলেগুলি জন্মের পর কত আশা নিয়ে বড় করেছে যে আমার ছেলেটা বড় হবে, অনেক সুন্দর হবে। কোনো ছেলে মেয়ের মা বাবা কোনো দিন চায়নি যে আমার ছেলেটা মদ্যপায়ী হোক, ড্রাগ নিক। কিন্তু শুধু চাইলেই তো হবে না, সে যাতে মদ্যপান আসক্ত না হয়, সে যাতে ড্রাগে আসক্ত না হয়, সে যাতে ধ্বংসের মুখে না যায়, তার জন্য তাকে তো আমার একটা বেড়ার মধ্যে রাখতে হবে। ভগবান রামকৃষ্ণদেব যেমন বলেছেন, চারা গাছকে বেড়া দিয়ে রাখতে হয়, তা নাহলে গরু ছাগল খেয়ে নিতে পারে। তো আমার ছেলেটা মেয়েটি যে সমাজে বড় হচ্ছে, এই সমাজের চতুর্দিকে তো ওই গরু তাকে খাওয়ার জন্য উৎপেতে বসে আছে। আমি তাকে রক্ষা করার জন্য কী করছি? আমার পরিবারে, আমার পরিমণ্ডলে এমন কোনো একটা পরিবেশ তৈরি করছি কি যে পরিবেশে থেকে সে সুরক্ষিত থাকবে? না, আমি তাকে ছেড়ে দিচ্ছি। ঈশ্বরের কথা শুনতে চাইছি না, দীক্ষা নেওয়াতে চাইছি না। দীক্ষা নিলে কী অসুবিধা? একটা ডিসিপ্লিনের মধ্যে সে জীবন অতিবাহিত করবে, সে প্রত্যেকদিন উঠে ধ্যান করবে, সে গুরুর নাম স্মরণ করবে, মা বাবাকে প্রণাম করবে, প্রার্থনা করবে। এই যে ডিসিপ্লিন, এই যে ঈশ্বরের সাথে যুক্ত হওয়া, একটা পজিটিভ এনার্জির সাথে যুক্ত হওয়া, তাতে তো অমঙ্গলের কোনো সম্ভাবনা নেই। কিন্তু তবু মা বাবা নেওয়াতে চায় না, ভাবে না আমার ছেলেটা সাধু হয়ে যাবে। একটা অদ্ভুত রকমের মূর্খামি। ছেলে মদতির সাথে মিশছে, বাইরে কার সাথে মিশছে আমি জানি না, সে বিভিন্ন বেবিচারিতে লিপ্ত হচ্ছে।
আমি খোঁজ করে রাখছি না, কিন্তু দীক্ষার কথা বলা মাত্র মা বাদকে উঠছে। মেয়ে বিয়ে দিচ্ছি সব ঠিক আছে, কিন্তু ছেলে নিরামিষ খাচ্ছে, ষষ্ঠীর মতো তাদের বিয়ে দেবো না। মদ খাক কোনো অসুবিধা নেই, ঘুষ খায় কোনো অসুবিধা নেই, ছেলে দু একটা প্রেম করে কোনো অসুবিধা নেই, সস্তুনি হলে হবে না। তো আমাদের কে রক্ষা করবে? আমরা চাই আমাদের জীবনটা ধ্বংস হোক।